আমরা পাইপের যে কটা ভাগ পড়ছিলাম যে কাস্ট আয়রন সয়েল পাইপ ইজ ম্যানুফ্যাকচার্ড বাই 4 ভ্যারাইটিস। মানে এই যে কাস্ট আয়রন যে সয়েল পাইপটা আছে সেটা 4টা ভাগে ভাগ করা হয়। সেটার মধ্যে আছে 1 নম্বর স্ট্যান্ডার্ড পাইপ, 2 নম্বর আছে সিঙ্গেল হব, 3 নম্বর আছে ডাবল হব এবং 4 নম্বরে আছে হাবলেস। এই হাবগুলো বলতে বোঝাচ্ছে আপনার পাইপের গায়ে যে জয়েন্টের ক্ষেত্রে যে একটা সিম্বল থাকে, যদি দেখাই সেটা বলতেছে এই যে কলারগুলো দেখা যায় না পাইপের, সেগুলাকে হাব বলতেছে মেবি বা জয়েন্টের ক্ষেত্রে। তো স্টিল পাইপ মে বি ইউজড ফর ওয়াটার লাইন where the larger diameter and high pressure resistance needed. তো এখানে স্টিল পাইপ কোথায় ইউজ হয় সেটা আমরা বলতেছি, স্টিল পাইপ যেখানে বেশি পরিমাণে হাই প্রেসার এবং এটাকে স্ট্রেন বাড়ানোর জন্য এবং সেখানে আপনার দুমড়ে মুচড়ে যাবে এমন জায়গায় আমরা ইউজ করব, যে দুমড়ে মুচড়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য, যেন সহজে ভেঙে না যায়, যে কোনো যেন সে পারিপার্শ্বিক যে চাপ আছে সেগুলো যেন কি প্রতিহত করতে পারে, সেক্ষেত্রে আমরা স্টিল পাইপ বলে ইউজ করব বা সেখানে স্টিল পাইপ ইউজ করি। যেমন আমাদের ফায়ারের ক্ষেত্রে আমরা কি করি, আমরা লোহার পাইপ ইউজ করি। লোহার পাইপ কেন ইউজ করি? কারণ লোহার পাইপের যে স্ট্রেংথ সেটা অনেক বেশি অন্যান্য পাইপের চেয়ে। মোট কথা, আমার যার জন্য বা যে কাজের জন্য যে পাইপটা ইউজ করা দরকার আমরা সেই পাইপটাকেই ইউজ করব। আমার শক্তি এবং মজবুতের উপর এবং আমার কাজের কোয়ালিটির উপর নির্ভর করবে আমার ম্যাটেরিয়ালস গুলো কি হবে। তো এখানে আয়রন পাইপ বলতে কি জিআই পাইপের কথা বলতেছেন নাকি? না, আয়রন বলতে এখানে বলতেছে লোহার পাইপ গুলো, এগুলো আবার কয়টা ভাগ আছে না, এটাই আর কি বলতেছে। এখানে যে বলতেছে আয়রন, আয়রন তো আপনার এখানে আপনি বলছেন এই যে গ্যালভানাইজড আয়রন আর হচ্ছে কাস্ট আয়রন, তাই না? হ্যাঁ, এগুলো বিভিন্ন আকরিকের উপর ভিত্তি করে এই যে আপনার ইয়েগুলো আসে। কারণ কাস্ট আয়রন এগুলো কি হবে, কাস্ট আয়রন তারপর আপনার জি মানে এটা বলতেছে কি, মানে কাস্ট আয়রন যেটা সেটার মধ্যে কি থাকে, কার্বনের পরিমাণটা বেশি থাকে, সেজন্য কি এটা ভঙ্গুর, তেমন কিন্তু ভারী কিছু যেখানে বেশি শক্তি প্রয়োগ করবে সেখানে কিন্তু এটা ইউজ করা যায় না সহজে। হ্যাঁ, এর জন্য কি গ্রেডের ভিত্তি করে সে বলতেছে যে স্টিলের যেটা আমরা যদি বলি মাইল্ড স্টিল, মাইল্ড স্টিল হচ্ছে এমএস পাইপ যেটাকে বলি, এটা হচ্ছে কি এটা আমাদের বেশি স্টিল নিতে পারবে এবং যেখানে আমরা ইউজ করব সেখানে পারিপার্শ্বিক যে চাপটা সেটা সহন করতে পারবে, মানে বহন করতে পারবে বেশি, সেক্ষেত্রে ইউজ করবে। কিন্তু এখানে কিন্তু কাস্ট আয়রন পাইপটা সেই পাইপটা এটা নিতে পারবে না। কাস্ট আয়রন পাইপ মূলত আপনার ড্রেনেজের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, কিন্তু আমার ফায়ারের জন্য কিন্তু কাস্ট আয়রন পাইপটা ইউজ করা যাবে না। বুঝতে পারছেন? কাস্ট আয়রন কোথায় ইউজ করা যাবে বলছেন? মানে কাস্ট আয়রন তো আপনার অনেক ভঙ্গুর, বুঝছেন? হ্যাঁ, মানে ওইটা বলতেছি, এই যে এগুলা শুধু আমরা প্লাম্বিং এর যে আমাদের ইয়েগুলো আছে, ড্রেন আউট আছে, সেটাতে ইউজ করতে পারবো। আমি সেটা বললাম যে কারণ আমাদের এখানে তো বেশি চাপ নাই, কারণ যে আমার ভার্টিক্যালি যে পাইপগুলো ইউজ করতে পারবো। কারণ আগে তো মানুষ এই কাস্ট আয়রন ইউজ করতো কেন, সে সময় সহজলভ্য ছিল। হ্যাঁ, এই জন্য ইউজ করতো, কিন্তু একটা সময় দেখলো যে এটা বেশি দিন যাওয়ার পর এটা কি ফোর্স করা পরে আমরা যেটা বলি যে এটাকে ভেঙে যায় এবং ইয়ে করতেছে, জয়েন্ট দেওয়ার সমস্যা। সেক্ষেত্রে এটার পরিবর্তে পরে আসতেছে আপনার এমএস ইউজ করে। এমএস এর মধ্যে আবার যখন সমস্যা পেলো, এমএস এর মধ্যে পানি কন্টামিনেট থাকার কারণে মরিচা ধরে, মরিচার পরে আস্তে আস্তে কি হয়, ক্ষয়ে যায়। এজন্য কি করতেছে যে যেহেতু কাস্ট আয়রন এবং লোহার পাইপ ইউজ করতে গেলে এই সমস্যাগুলো ফেস করতেছে, 50 বছর বা আপনার 60 বছর বা 100 বছর পর ক্ষয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করতেছে যে আমরা সহজে পিভিসি পাইপ ইউজ করি বা ইউপিভিসি ইউজ করলাম, পরবর্তীতে এটা যদি আমার কয়েক বছরের মধ্যে সমস্যা হয় তারপর আমার চেঞ্জ করার সুবিধা হচ্ছে। কারণ যদিও এটা প্লাস্টিকের পাইপের ঝামেলা আছে, তবুও মানুষের দামের সহজলভ্যতা এবং রিপ্লেসমেন্টের সুবিধাতে কিন্তু এটা ইউজ করতেছে। আর
লোহার পাইপ ইউজ করলে কি হবে, আপনার একটু বেনিফিট আছে যে লোহার পাইপটা আপনি ইউজ করতেছেন, যদি কোনো সমস্যা হয় এটাকে আপনি পরে রিপ্লেসমেন্ট বিক্রি করতে পারবেন, কিন্তু প্লাস্টিকের পাইপ তো আর বিক্রি করতে পারবেন না, তেমন কোনো দাম পাবেন না। এগুলোর দিকে চিন্তা করতে হবে। মোট কথা হচ্ছে লোহার পাইপ আমাদের যেখানে আমাদের কস্টলি এবং স্ট্রেংথ বেশি দরকার, যেখানে আমার বারবার রিপ্লেসমেন্ট করতে হবে না, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। যেখানে আমার চাপ প্রয়োগ করবে বেশি, সেখানে কিন্তু আমার সেই শক্ত জিনিসটা ইউজ করতে হবে, মোট কথা। আর যেখানে কম শক্তি প্রয়োগ করলে আপনার যেটা সাস্টেন করবে, সেখানে আমার সে ধরনের মেটালটা ইউজ করতে হবে। তাই নাকি সাগর ভাই, আর কিছু? জি ভাই, বুঝতে পারছি। যেমন কাস্ট আয়রন কি আমাদের যে ম্যানহোল কভার গুলো আছে না, জি সেগুলো জি। কিন্তু অনেক সময় কাস্ট আয়রন এবং জিআই দুইটার করা হয়। হ্যাঁ, যেখানে আমাদের 5 টন 6 টন পর্যন্ত সে 10 টন পর্যন্ত সে নিতে পারে, মানে ওয়েটটা নিতেই পারে, সেভাবে রিকমেন্ড করতে হয়। এই তারপর জিএ ফাইভ তো আপনার গ্যালভানাইজ করা থাকে না আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যালভানাইজ করা থাকে, করোশন তো হবে না নরমালি? হবেই। এটা একটা সময় হবেই, কারণ ওই গ্যালভানাইজ করলে ওয়েদারে থাকতে থাকতে প্রত্যেক তো ম্যাটেরিয়ালস তো আপনার আবহাওয়ার সাথে তো করেই, তাই না, বিক্রি তো করেই একটু না একটু। যেখানে পাথরও বাতাসে থাকতে থাকতে ক্ষয়ে যায়, সেখানে আমাদের কেমিক্যাল, আমাদের যে ম্যাটেরিয়াল, ওটা তো একটা ম্যাটেরিয়ালস, তাই না, কোটেরটা তো একটা দিয়ে হচ্ছে, পদার্থের মধ্যেই করতেছে, সে এক সময় আস্তে আস্তে মানে সামান্যতম হলেও সে একটু হলেও 10 বছর 20 বছর 50 বছর পর হলেও সে করবে, করোশন করবে। তো এখন আমার প্লাস্টিক পাইপ দেখা যায় স্লাইড। জি জি জি, দেখা যাচ্ছে। প্লাস্টিক পাইপ তো আমরা জানি, কারণ প্লাস্টিক পাইপ নিয়ে সবাই আমরা এখন বেশিরভাগ প্লাস্টিক পাইপেরই কাজ করি, প্লাস্টিক আর এমএস পাইপ, তারপর আমাদের এসএস পাইপ। তো প্লাস্টিকের পাইপটা মূলত যদি আমরা ইউজ করি, এখানে একটা জিনিস বলা আছে যে প্লাস্টিক পাইপটা 30 বছর এবং ভালো একটা কন্ডিশনে ইউজ মানে হতে পারে। হতে পারে বলতে, যদি আমি পাইপটা ইউজ করি 30 বছর পর্যন্ত এটা ভালো সার্ভিস দিতে পারে। এরপরে চেঞ্জ হলেও হতে পারে, বা চেঞ্জ করা লাগলেও লাগতে পারে। তবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম তাদের ম্যাটেরিয়ালস এর উপর ভিত্তি করে এই টাইমটা একটু বলে দেয়। কারণ অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে আমি যে আপনাদের প্রোডাক্টটা নিচ্ছি, এটার লংজিভিটি কতদিন, আমি কতদিন পর এটাকে সার্ভিসিং বা এটা নষ্ট হয়ে যেতে পারে। তো অনেক সময় বলে দেয়, কিন্তু এটা বলে দেয় এই জন্য কারণ প্রোডাক্ট বিক্রি করতে গেলে কিছু বলতেই হয়। এবং এটা আবার আমি কাজ করলাম, এমন একটা সমস্যা হয়ে গেল, এখন আমাকে রিপ্লেসমেন্ট অথবা নষ্ট করতে হচ্ছে, সেক্ষেত্রে তো এখন আমার আর নেই, মানে সে কথাটা কাজে লাগতেছে না। তো প্লাস্টিকের পাইপটা আবার এখানে দুই ধরনের বলতেছে, একটা আছে রিজিড, একটা আছে ফ্লেক্সিবল পাইপ। রিজিডটা বলতে কি বোঝাচ্ছে, আমার শক্ত পাইপ গুলো, আর ফ্লেক্সিবল বলতে আমাদের নরম পাইপ, যেটা সহজে বাঁকানো যায়, সেগুলোকে ফ্লেক্সিবল পাইপ বলতেছি, ফ্লেক্সিবল। তো রিজিড পাইপের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে ম্যাটেরিয়ালস এর উপর ভিত্তি করে। এই ম্যাটেরিয়ালস এর উপর ভিত্তি করে আমার পাইপের ইয়েগুলো চলে আসবে, মানে কোনটা কোন ধরনের পাইপ এবং তার আচরণটা কিরকম হবে সেটা বোঝাবে। তো 1 নম্বরে কি আছে আমাদের, আনপ্লাস্টিসাইজড পলিভিনাইল ক্লোরাইড, এটা যেটাকে আমরা বলি পিভিসি, সরি ইউপিভিসি।
ইউপিভিসি মানে হচ্ছে আনপ্লাস্টিসাইজ পলিভিনাইল ক্লোরাইড। এটার মধ্যে আমাদের যে ভার্জিন রেজিনটা থাকবে সেটা কি তেমনটা মানে শরীরের জন্য ভালো না, যেটা শুধু এজন্য শুধু আমাদের, এবং এটা ভঙ্গুরও বটে। হ্যাঁ, এজন্য কি হয়, এটা শুধু সয়েল ওয়েস্ট ক্যারি করার জন্য ভার্টিক্যাল পাইপ হিসেবে ইউজ করা হয়। আর 2 নম্বরে হচ্ছে ক্লোরো ক্লোরিনেট পলিভিনাইল ক্লোরাইড। হ্যাঁ, যেখানে আমার ক্লোরাইড আছে সেখানে কি আছে, আমাদের পানিটা কি একটু আমরা সেফ মনে করি, তাই না? পানির মধ্যে আমরা যখন অনেক সময় কেমিক্যাল ডোজিং করি তখন কি ইউজ করি, তখন যে ক্লোরিন ইউজ করি। তো এই ক্লোরিনের একটা মানে রেজিন দিয়ে সেই পাইপটাকে প্রডিউস করে, মানে প্রডিউস করার সময় ক্লোরিনের একটা রেজিন ইউজ করে। তার মানে আমার পাইপটা যে পানিটা যাচ্ছে সে পানিটা আমার কি নিরাপদ পানি হিসেবে আমরা পান করতেছি, বা এটাকে আমাদের পরিবেশ বান্ধব হিসেবে ইউজ করতেছি। ক্লোরিনেটেড যে পলিভিনাইল ক্লোরাইডটা। তারপরে আবার 3 নম্বর যে পাইপটা আছে সেটাকে বলতেছে অ্যাক্রোনাইট্রাইল বিউটাইন। হ্যাঁ, এটাকে আমরা যেটাকে বাজারে শুনে থাকি যে এবিএস পাইপ। এই পাইপটা অনেক শক্তিশালী এবং থিকনেসটা অনেক বেশি। এই পাইপটাও আমাদের যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে এর যাবতীয় যে ফিটিংস আছে, আমাদের প্রচলিত যে ফিটিংস গুলা সেটার সাথে অনেকটা মিলতেছে না, এটা নির্দিষ্ট ইয়েতেই নিয়ে আসতে হয়। এজন্য কি এটা সব বেশিরভাগ ইউজ হয় না, খুব কস্টলি ইয়েগুলো অ্যাক্সেসরিজ গুলা, তারপর ফিটিংস গুলা। তবে বড় বড় প্রজেক্টে যেখানে দীর্ঘস্থায়ী কাজ করা হয় প্ল্যান্ট গুলোর মধ্যে বিভিন্ন দেশে বাইরে, সেখানে বেশিরভাগ ইউজ হয় এগুলা। কারণ আমাদের প্রচলিত মার্কেট যেখানে আমরা কাজ করতে সেখানে এবিএস পাইপের খুব কম কাজ আমার চোখে পড়ে। তারপর হচ্ছে আপনার পলিপ্রোপানাইল পাইপ। এই পাইপগুলো, এইটার পাইপের আমি ব্যবহারটা এখন পাই না। পি আর পাইপ যেটা বলে সেটা আমরা পাচ্ছি, কিন্তু পিপি পাইপটা এটা আমি এখন ইউজ করি নাই কোথাও। তো এটা ব্যাপারে আমি শুধু পরে রাখছি, বাট এটা বেশি আমি কোনো ইয়ে দেখতেছি না, কাজ দেখতেছি না। আর একটা হচ্ছে আপনার স্টেনাইল রাবার। এই পাইপটাও আমরা তেমন আমাদের প্রচলিত যে কাজগুলোর মধ্যে আমরা পাই না, তবে যেখানে বড় বড় প্লান্ট হয় সেক্ষেত্রে ইউজ হয় এই ফেব্রিকেশনের যে পাইপটা আমরা যা দেখতে পাচ্ছি এরকম পাইপগুলো। সেগুলোর মধ্যে আবার ফ্লান্স লাগানো আছে এমএস এর, এগুলো অনেক শক্তিশালী মনে হয়। তো এখানে পিভিসি পাইপের আমার যে কথাগুলো উপরে বললাম সেগুলো আবার কিছু ইয়ে দেয়া আছে, মানে কোন পাইপগুলো কি ধরনের ক্যারেক্টার সেগুলো বলা আছে। এখানে বলতেছে যে ম্যানুফ্যাকচার বাই প্লাস্টিক রেজিন, যেটা আমি বললাম ওখানে, যে এর সাথে কিছু রেজিন ইউজ করে সেটা টেম্পারেচার এবং ম্যানুফ্যাকচারিং করা হয় টেম্পারেচারে অনুযায়ী। তো ইউপিভিসি পাইপের যে অ্যাভেলেবল যে টেম্পারেচারটা সেটা নেওয়ার ক্ষমতা হচ্ছে আপনার 60°C আপ টু, মানে এখানে আবার ফারেনহাইটও বলে দিয়েছে যে 60° পর্যন্ত কি করতে পারে, সে ইউপিভিসি পাইপটা নিতে পারবে, মানে এর বেশি সে নিতে পারবে না। জেনারেলি আমাদের যে এনভায়রনমেন্টের তাপমাত্রা সেটা সব অনেক সময় কি 38-40 পর্যন্ত, 40 তো ওঠে না আমাদের দেশে, 32-35 পর্যন্ত উঠে আর কি, তাই না? তো সেখানে আমাদের ইউপিভিসি পাইপ সেটাও দেখতে হবে যে আমাদের পরিবেশের সাথে যায় কিনা, সে অনুযায়ী আমাদের ডিজাইনটা করতে হবে। তারপর এখানে বলছে যে আমাদের সিপিভিসি পাইপ, ক্লোরিনেট পলিভিনাইল, এই পাইপটা যে তাপমাত্রা নেবে সেটা নেবে কত আমাদের 99°C পর্যন্ত নেবে, বা যদি আমরা ফারেনহাইটে আসি 210 ফারেনহাইট। তো আমরা এটা কি করতে পারি তাহলে, আমাদের যেহেতু এটা 99 নিতে পারতেছি, তো আমরা এটা কি হট ওয়াটার ইউজ করতে পারবো বলুন দেখি? ভাই হট ওয়াটার করা যাবে আপনার মনে হচ্ছে? ইউপিভিসি তো মনে হয় করা যাবে না। না, তো এটা মনে হয় করা যায়, সিবিএসই করা যাবে। মোবারক ভাই কি বলেন, করা যাবে? আপনি তো অনেক সময় বড় বড় প্রজেক্টে কাজ করতেছেন।
হ্যাঁ, সিপিভিসি তো করা যাবে 100°C হ্যাঁ, তো এটা সর্বোচ্চ, হ্যাঁ এটা করা যায়, কারণ আমাদের যে ডোমেস্টিকের যে হট ওয়াটার গুলো লাগে সেগুলো আমি সর্বোচ্চ লাগলে 60 ডিগ্রি পর্যন্ত লাগে, বড় বড় কমার্শিয়াল যে কিচেন গুলা হোটেল গুলায়, তো আমরা এটা করতেই পারি। বাট এর ক্ষেত্রে একটা কথা আছে, কিছু কিছু পাইপ এখন বাজারে আছে সিপিভিসি পাইপ, যেগুলোর ভিতরে একটা ফয়েল থাকে। ওই ফয়েলটা হচ্ছে আপনার সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ফয়েল। এটার কারণে আপনার কি হয়, ভিতরে টেম্পারেচারটা সে কন্ট্রোল করে, মানে আপনার পাইপটাকে অনেকটা সহনশীল করে তোলে। তারপর এবিএস পাইপের ক্ষেত্রে বলতেছে, এবিএস পাইপটা আপনার 1960 সালের দিক থেকে এটা মানে শুরু হয়, প্রচলিত মার্কেটে আসে। এটা অনেক শক্তিশালী এবং আপনার প্রতিরোধক, মানে পরিবেশের সাথে টিকে থাকতে পারে আর কি, যে কোনো বড় বড় ধরনের কাজের ক্ষেত্রে সেটা ইউজ করতে পারে। কিন্তু সেক্ষেত্রে আবার ওইখানে টেম্পারেচার যদি আমরা আসি, যে এখানে বলতেছে 180 ফারেনহাইট, তার মানে কি এটা আমাদের হটের জন্য ইউজ করতে পারি, তাই না? এবিএস পাইপটা কিন্তু আমার দামের দিকে চিন্তা করলে মনে হয় এবিএস পাইপের দামটা একটু বেশি। তবে এটা কেমিক্যালের যে রেজিস্ট্যান্স দেখি সেটা বলতেছে কি, কেমিক্যাল লোয়ার ডিজাইন স্ট্রেন্থ দেন পিভিসি পাইপ, ইট ইজ লোয়ার কেমিক্যাল রেজিস্ট্যান্স, মানে কেমিক্যালের সাথে এটা কি সহজেই কিন্তু মানে বিক্রি করবে, কারণ এটা সেই ধরনের সহ্য করার ক্ষমতাটা নাই। তো সেক্ষেত্রে আমাদের যেখানে কেমিক্যালের কাজ আছে সেখানে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো না। কেমিক্যাল যেখানে আছে ওখানে পলিপ্রোপিলিন পিপি বলছেন না, ওটা বেশি মনে হয় ইউজ হয়। কেমিক্যালের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনার এই যে ইয়ে ইউজ হয়, এসএস অথবা আপনাদের কপার পাইপ গুলো ইউজ হয়, কপার পাইপ, কারণ কেমিক্যালের ক্ষেত্রে তো আবার একটা ঝামেলা আছে, দেখতে হবে যে ডাইরেক্টলি এখানে কি বলছে, কারণ যেহেতু কেমিক্যাল রেজিস্ট্যান্স আছে কম, সেক্ষেত্রে আমরা ইউজ করবো না। এই কেমিক্যালের ব্যাপারে কোন পাইপটা ইউজ হয় এটা আমি দেখে জানাবো না।